বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হচ্ছে 9 জুন 2026 এবং এখন সময় 11টা 20 রাত আর কি। আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি সুনির্দিষ্ট প্রতিকার আইন। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন আসলে কি কি একেবারে না পড়লেই নয়। আপনারা জানেন যে একটা দেওয়ানি মামলায় দুই ধরনের প্রতিকার দেওয়া হয়। একটা হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রতিকার, আর একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। হুম, আপনি যা চেয়েছেন আদালত যদি আপনাকে তাই দেয় তাহলে সেটাকে বলে সুনির্দিষ্ট প্রতিকার, আর সেটা না দিয়ে যদি ক্ষতিপূরণ দেয় তাহলে সেটাকে বলে ক্ষতিপূরণমূলক প্রতিকার। এখন এই সুনির্দিষ্ট আইন এটা পাশ করা হয় 1877 সালের 7 ফেব্রুয়ারি, এবং এটা কার্যকর হয় 1877 সালের 1লা মে। তো তাহলে পাশ হয়েছে 7 ফেব্রুয়ারি, কার্যকর হয় 1লা মে। এতে মোট ধারা আছে 57টি, আহ মোট ভাগ আছে 3টি এবং চ্যাপ্টার 10টি। চ্যাপ্টার ভাগ মনে না থাকলে সমস্যা নেই, ধারা 57টি আশা করি মনে থাকবে। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট 8 প্রকার প্রতিকার আছে, যেমন স্থাবর অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, চুক্তি বাস্তবায়ন, এরকম সামনে গেলে আমরা প্রতিটাই পড়বো, সো এখানে আর আলাদা করে পড়লাম না। এই 8 প্রকার প্রতিকার যদি বলেন যে স্যার কত ধারায় বলছে, কোনো ধারায় কিন্তু বলে নাই, তাহলে এটা আসলো কোথা থেকে? এটা আমরা 57টা ধারাকে যদি আমরা আহ বিশ্লেষণ করি তাহলে আমরা 8 প্রকার প্রতিকারই পাবো আর কি। আচ্ছা, তো এরপরে জেনে রাখা ভালো, এটা একটু মনে রাখতে হবে। এখানে যেটা বলেছে যে দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862 এর আদলে, এটা মনে রাখতে হবে, দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862 এর আদলে ডাক্তার হোয়াইটলি স্ট্রকস সুনির্দিষ্ট প্রতিকার আইনের খসড়া প্রণয়ন করেন। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের খসড়া কে প্রণয়ন করে, ডাক্তার হোয়াইটলি স্ট্রকস। এবং এই আইনটা সর্বপ্রথম, মানে সর্বপ্রথম তো না, সর্বশেষ এটার সংশোধনী আনা হয় 2004 সালে, এবং সেই সংশোধনীটা কার্যকর হয় 1/7/2005 হতে। অর্থাৎ সংশোধন 2004-এ আনলেও কার্যকর হচ্ছে কিন্তু 1/7/2005 থেকে। আচ্ছা, তো আমরা যদি আহ এখানে 2 ধারা বাতিল, 3 ধারা আছে ব্যাখ্যা, 4 ধারা আছে সংরক্ষণ। তো ব্যাখ্যার মধ্যে কি আছে? ব্যাখ্যা অ্যাকচুয়ালি বলছে যে আহ উইল বা ওসিয়ত ছাড়া সবকিছুই বন্দোবস্ত, বিক্রি বলেন, বন্ধক বলেন, দান বলেন, এগুলো বন্দোবস্ত, কিন্তু উইল কোনো আপনার বন্দোবস্ত বা সেটেলমেন্ট না। এরপরে ব্যাখ্যায় আহ আরেকটা কথা বলা হয়েছে যে যে শব্দের ব্যাখ্যা সুনির্দিষ্ট প্রতিকার আইনে নেই সেই শব্দের ব্যাখ্যা নিতে হবে চুক্তি আইন 1872 থেকে। আর সেভিংস বা ব্যতিক্রম, এটা আছে 4 ধারায়, যেখানে বলেছে যে আহ সুনির্দিষ্ট প্রতিকার আইনে যাই থাক না কেন এটা রেজিস্ট্রেশন আইনকে প্রভাবিত করবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন আইনের বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর বলবৎ হবে আর কি, প্রাধান্য পাবে। তো সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে প্রতিকার 8 প্রকার, এই 8 প্রকার প্রতিকার মঞ্জুর করা কিন্তু বিবেচনামূলক ক্ষমতা। অর্থাৎ এটা মঞ্জুর করতেও পারে, মানে মঞ্জুর করতেও পারে, নাও পারে। তো 8 প্রকারের মধ্যে 1 প্রকার 8 ও 9 ধারা, এই 8 ও 9 ধারা অর্থাৎ স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, এটা আসলে আদালতে যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আদালত আপনাকে ডিক্রি দিতে বাধ্য। এক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের সুযোগ নেই। তো আমরা যদি চলে আসি সরাসরি এখানে 5 ধারায়, স্পেসিফিক রিলিফ হাউ গিভেন। তো এই যে যে 8 প্রকার প্রতিকার, এই 8 প্রকার প্রতিকার কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া যায় 5টা উপায়। অনেকে মনে করে যে সুনির্দিষ্ট প্রতিকার বোধহয় 5 প্রকার, না, সুনির্দিষ্ট প্রতিকার 8 প্রকার, বাট এটা দেওয়া যায় 5টি উপায়। তো 5টা উপায় কি কি? কোন সম্পত্তির দখল গ্রহণ এবং দাবিদারকে অর্পণের মাধ্যমে, এটা 8 থেকে 11। যা করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে তা সেটা করার আদেশ প্রদানের মাধ্যমে, 12 থেকে 29 + 55।
যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করা হতে বিরত রাখার মাধ্যমে। যেমন 54 ধারা থেকে 55 বাদে 57 পর্যন্ত ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া, অর্থাৎ 5-এর ঘতে বলেই দিছে যে ক্ষতিপূরণ কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার না, ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য কোনো প্রকারে, যেরকম ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে আর রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে। তো এই 5টা উপায়ের মধ্যে এখানে আছে একটা প্রতিকার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এই ঘর মধ্যে আছে 4টা। তাহলে 5টা উপায়ে মোট প্রতিকার দেয় 8টা। এখন আমরা যদি আহ জেনে রাখা ভালোতে দেখি যে আদালত 5টি উপায় সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। তো এর মধ্যে একটা হলো নিষেধাত্মক, সেটা হলো 5-এর গ, সেটা হলো যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে সেটা। আর এটাকে প্রিভেন্টিভ রিলিফ বলে। 6 ধারায় বলেছে যে 5-এর গতে যা বলেছে সেটাকে বলে প্রিভেন্টিভ রিলিফ। এবং আর বাকিগুলো হচ্ছে বলা যেতে পারে আদেশাত্মক বা পজিটিভ টাইপের। তো এখানে 7 ধারায় এটা একটু মনে রাখেন যে দণ্ডমূলক আইন বলবৎ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। সরাসরি এখানে এভাবে প্রশ্ন আসতে পারে যে কোন আইন বলবৎ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না, বা 7 ধারায় তুলে দিয়ে বলতে পারে যে এই কথাটি আছে কত ধারা, 7 ধারায়। সুনির্দিষ্ট প্রতিকার আসলে দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, দণ্ডমূলক আইন কার্যকর করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়। আচ্ছা, তো এরপরে আমরা চলে আসি নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার। নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার হলো যে কোনো ঘটনা ঘটার আগে আপনি যে প্রতিকার প্রার্থনা করেন যাতে ওই ঘটনা না ঘটে, সেটাকে বলে নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার। এটার সংজ্ঞা দেওয়া হয়েছে 6 ধারায়। এবং 6 ধারায় বলা হয়েছে যে 5 ধারার গ অনুচ্ছেদের অধীন যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় তা হলো নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার। তাহলে 5-এর গতে যেটা বলছে সেটার বলে নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার। বাট যদি বলে যে নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা দিছে কত ধারায়, উত্তর হবে 6 ধারা। এখন নিরোধমূলক প্রতিকারটা কিভাবে মঞ্জুর করা হয়, এটা 52 ধারায় বলেছে। নিষেধাজ্ঞার মাধ্যমে মঞ্জুর করা হয়। কি কি নিষেধাজ্ঞা? স্থায়ী এবং অস্থায়ী। স্থায়ী অথবা অস্থায়ী। দেখেন, এটা মনে রাখেন যে প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড এট দ্য ডিসক্রিশন অফ দ্য কোর্ট বাই ইনজাংশন, টেম্পোরারি অর পারপিচুয়াল। এবং যদি পরীক্ষার প্রশ্ন আসে যে 52 ধারায় নিষেধাজ্ঞা কয় প্রকার, তাহলে কিন্তু উত্তর হবে 2 প্রকার। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আহ সম্পত্তি পুনরুদ্ধার। তো সম্পত্তি পুনরুদ্ধারের মধ্যে 8 আর 9 এই দুইটা হলো স্থাবর, 10 আর 11 হচ্ছে অস্থাবর। তো আমরা প্রথমে চলে আসি 8 ধারায়। 8 ধারায় যে কথাটা বলেছে, স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি, দখলের অধিকারী ব্যক্তি মানে হলো যার সত্ত্ব আছে মালিক, দেওয়ানি কার্যবিধিতে পন্থায় উদ্ধার করতে পারে। এবং এই ইংরেজি টার্মটা মনে রাখবেন, এ পার্সন এন্টাইটেলড টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিজার। তাহলে যদি আপনি মালিক হন, মালিক কিন্তু সরাসরি বোঝা এখানে যাচ্ছে না, এখানে বলছে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি, তাহলে আপনি দেওয়ানি কার্যবিধিতে যে বর্ণিত পন্থা আছে সেই পন্থায় আপনি উদ্ধার করতে পারবেন। তো এই 8 ধারার মামলা শুধু যার সত্ত্ব আছে অর্থাৎ মালিকই করতে পারে। এই মামলার তামাদি মেয়াদ হচ্ছে 12 বছর। এটার কোর্ট ফি দেওয়া লাগে অ্যাড ভ্যালোরাম। এবং এটা আপনাকে বেদখল করলে দখল এবং মালিকানা চাইবেন 842 ধারায়। আপনি মালিক বা দখলে নাই, সেক্ষেত্রে সত্ত্ব স্বীকার করলেও মালিক আনা এবং দখল চাইবেন 842 ধারায়। এবং 8 ধারার মামলা যে কোনো ব্যক্তির বিরুদ্ধেই করা যায়, এটা ইভেন সরকারের বিরুদ্ধেও করা যায়। এবং তার 8 ধারার মামলার আর একটা নাম হচ্ছে এ সুট ফর ইজেক্টমেন্ট অন দ্য বেসিস অফ টাইটেল, মানে সত্ত্বের উপর ভিত্তি করে উচ্ছেদের মামলা। যদি বলে উচ্ছেদের মামলা কত ধারায়? 8 ধারায়। শুধু 8 ধারায় অ্যাকচুয়ালি মামলা করা যায় না, 8 ধারার সাথে 42 ধারাও লাগে। যদিও আমি 8-এর সাথে 42 নিচ্ছি, বাট 42 হচ্ছে ঘোষণামূলক প্রতিকার এবং 8 হচ্ছে আনুষঙ্গিক প্রতিকার বা ফার্দার রিলিফ। অপরদিকে 9 ধারার যে মামলাটা, এটা হচ্ছে যদি কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে দখলচ্যুত করা হয় তার সম্মতি ছাড়া এবং আইনগত পন্থা ব্যতীত, তাহলে সে অথবা তার মাধ্যমে দাবিদার ব্যক্তি 9 ধারা মামলা করতে পারে।
তো 9 ধারার মামলা মালিকও করতে পারে বা যে কোনো ব্যক্তিও করতে পারে, এবং এই 9 ধারার মামলা আপনার তামাদি মেয়াদ 6 মাস, 6 মাসের মধ্যে করতে হবে। এটা কোর্ট ফিস বললাম, কোর্ট ফিসের অর্ধেক। এখানে দখল আর বেদখলই প্রমাণ করতে হয়, এখানে সত্যের কোনো কথা নেই। এবং এই 9 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যায় না। এই 9 ধারার মামলা তামাদি মেয়াদ 6 মাস, কোর্ট ফি দিতে হয় অ্যাড কোর্ট ফিসের অর্ধেক। তো এটাই হলো মোটামুটি আহ আপনার 9 ধারার মামলা। এবং আরেকটা বিষয় এখানে মনে রাখা দরকার, 9 ধারার মামলা আপনি কিন্তু ভাই রেস কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা যেটা, অর্থাৎ আপনি 9 ধারার মামলা করার পরেও 9 ধারা মামলার সাথে সাথে যদি আপনি মালিক হন, তাহলে আপনি 842 ধারা মামলা করতে পারেন, রেস সাবজুডিসও প্রযোজ্য হবে না। আবার 9 ধারা মামলা খারিজ হয়ে গেছে, 842 ধারা মামলা করতে পারেন, এক্ষেত্রে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা বাড়িত হবে না। অর্থাৎ 9 ধারা মামলা চলমান থাকা অবস্থায় 842 করা যায়, 9 ধারার মামলা খারিজ হয়ে গেলে 842 করা যায়, সহজ কথা। এবং এই বৈধতাটুকু দেওয়া হয়েছে 9 ধারার। 9 ধারায় বলা হয়েছে যে এই মামলায় সত্য ও সত্য ও দাবি করা যাবে, কোনো সমস্যা নেই। আর 9 ধারার মামলা তামাদি মেয়াদ 6 মাস, এটা আছে তামাদি আইনে 3 অনুচ্ছেদে। 842-এর তামাদি মেয়াদ 12 বছর, এটা 142-এও আছে, 144-এও আছে, মনে রাখতে হবে। আর যদি বলি উচ্ছেদের মামলা কাকে বলে, তাহলে এটা 8 ধারার মামলা। আচ্ছা, সরকারের বিরুদ্ধে 8 ধারার মামলা করতে কোনো বাধা নাই, 9 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যায় না। বাট তারপরেও যদি আপনি মনে করেন যে সরকার আপনাকে আহ বেআইনি ভাবে বেদখল করেছে, অর্থাৎ ন্যূনতম সম্মান আপনাকে বা ন্যূনতম সুযোগ আপনাকে দেওয়া হয়নি, তো সেই ক্ষেত্রে আপনি সরকারের বিরুদ্ধে রিট করতে পারেন, যে ক্ষেত্রে আপনার আহ সমফলপ্রদ, যদি আর কোনো প্রতিকার না থাকে, সেই ক্ষেত্রে একটাই প্রতিকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট করা। এবং যদি প্রতিকারের কথা বলেন, 8 ধারার মামলার বিরুদ্ধে মোটামুটি সবকিছুই করা যায়, আপিল টাপিল যা যা আছে। কিন্তু 9 ধারার মামলার ক্ষেত্রে আপিল বা রিভিউ করা যায় না, রিভিশন করা যায়। 9 ধারার মামলার কোনো যুক্তি বা আদেশের বিরুদ্ধে আপিলও করা যায় না, রিভিউ করা যায় না, বাট রিভিশন করা যায়। যদি এই প্রশ্নটা দেখেন, নো ড্যাশ শ্যাল লাই ফ্রম এনি অর্ডার, এটা ভিভিআই 11 বিজিএস এসেছিল। নো আপিল, প্রথমে আপিল পরে রিভিউ। রেস জুডিকাটা প্রযোজ্য কিনা অলরেডি আমি আলোচনা করেছি। 9 ধারার মামলা খারিজ হয়ে গেলে 842 করা যায়, কিন্তু 9 ধারার মামলা খারিজ হলে কিন্তু 9 ধারার মামলা করা যায় না। তো এই ছিল আপনার 8 আর 9। মনে রাখেন, 9 ধারা মামলায় সত্য বিবেচনার কোনো সুযোগ নাই। 9 ধারা মামলায় দেখা হবে যে দখল ছিল কিনা এবং আপনাকে অন্যায়ভাবে বেদখল করেছে কিনা। 10 আর 11 ধারায় বলেছে অস্থাবর সম্পত্তি উদ্ধার। অস্থাবর সম্পত্তি উদ্ধার 10 ধারায় করা যায়, 11 ধারায় করা যায়। তো 10 ধারা যেটা, সেটা আসলে আপনি মালিকের বিরুদ্ধেও করতে পারেন। আর 11 ধারায় বলছে যে তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি কর্তৃক মালিক ব্যতীত অন্য কারো বিরুদ্ধে মামলা। তো এখানে 4টা গ্রাউন্ড আছে, যে ট্রাস্টি বা এজেন্ট হলে ক্ষতি নির্ণয় করা, নির্ণয়ের মানদণ্ড নাই, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না, আর বেআইনি ভাবে বেদখল, বেআইনি ভাবে যদি নিয়ে থাকে, যেমন প্রতারণা করে জোরপূর্বক, তাহলে 11 ধারায় মামলা করা যায়। তাহলে 11 ধারা 4টা ক্ষেত্রে সীমাবদ্ধ। তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি, এটা মালিকের বিরুদ্ধে 11 ধারায় মামলা করা যায় না, কিন্তু মালিকের বিরুদ্ধে কিন্তু 10 ধারায় মামলা করা যায়। তো দুষ্প্রাপ্য প্রকৃতির কিছু হলে, তারপরে মূর্তি টুর্তি এগুলা হলে মামলা করতে হবে উদ্ধারের জন্য 11 ধারায়, আর অন্যান্য সকল ক্ষেত্রে 10 ধারা। আপনি 10 আর 11 যাতেই যান না কেন, কোর্ট ফি অ্যাড ভলোরাম যেখানেই যান না কেন, এখানে তামাদি মেয়াদ 3 বছর, এটা মনে রাখতে হবে। তো আমরা চলে আসি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। দেখেন, আহ কোনো বিষয় নিয়ে যদি কোনো দুই পক্ষের মধ্যে চুক্তি হয়, তখন ওই চুক্তি রিলেটেড যদি কেউ শর্ত ভঙ্গ করে, বা ভঙ্গ করুক বা না করুক, চুক্তি রিলেটেড 4 ধরনের মামলা করা যায়। চুক্তি কার্য সম্পাদন, ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা, আর হচ্ছে নিষেধাজ্ঞা, ক্ষতিপূরণ, চুক্তি রদ, চুক্তির কার্য সম্পাদন, এই 4 প্রকারের। তো এর মধ্যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আসলে কাকে বলে? সুনির্দিষ্ট কার্য সম্পাদন, চুক্তি বলবৎ, চুক্তি প্রবল, চুক্তি প্রতিপালন, চুক্তি বাস্তবায়ন, বাংলা অনেকগুলো আছে, বাট ইংরেজিতে বলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট আসলে কি? চুক্তিতে যে শর্ত ছিল, সেই শর্ত যদি কেউ ভঙ্গ করে এবং সংক্ষুব্ধ পক্ষ যদি তাকে দিয়ে সেই শর্তই পালন করাইতে চায়, তাহলে তাকে চুক্তি বলবতের মামলা করতে
হবে। এখন চুক্তি বলবতের মামলা আপনি তো করলেই হবে না, আপনাকে কতগুলা বিষয় প্রমাণ করতে হবে। কি কি 12 ধারায় বলছে যে একটা চুক্তি কখন সুনির্দিষ্টভাবে বলবৎ হতে পারে? 4টা ক্ষেত্রে। সম্মতিভুক্ত কাজটি যদি ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত হয়, ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, আর আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না, আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনাই নেই। তাহলে ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত তো বুঝেন, ব্যাখ্যা দিয়েছি পুরোপুরি। ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, দুষ্প্রাপ্য প্রকৃতির জিনিস। আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত লাভ করা যায়, যেরকম স্থাবর সম্পত্তি। আর যে ক্ষেত্রে যে করবে সে একজন দেউলিয়া, এখন তার আসলে ওই মামলার বিষয়বস্তু ছাড়া আর কিছু নাই, তখন আদালত তারে কার্য সম্পাদনে বাধ্য করতে পারে। এবং এই যে যে 12 ধারা, এই 12 ধারার ব্যাখ্যায় বলেছে যে যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে আদালত ধরে নিবে এটার ক্ষতিপূরণ অর্থ দ্বারা সম্ভব নয়। আর যদি অস্থাবর সম্পত্তি হয় তাহলে ক্ষতি অর্থ দ্বারা পূরণ করা সম্ভব, তবে অস্থাবর সম্পত্তি যদি দুষ্প্রাপ্য হয় তাহলে আবার সম্ভব না। এই হচ্ছে আপনার 12 ধারা। তো 12 ধারার ক্ষেত্রে আপনি বাদী হিসেবে যদি সবগুলা গ্রাউন্ড প্রমাণ করেন, ডিক্রি দিবে কি দিবে না এটা কিন্তু আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এটা আপনারা দিতেও পারে নাও পারে। এটার কোর্ট ফি হচ্ছে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি তামাদি মেয়াদ 113 অনুচ্ছেদ অনুসারে 1 বছর। 2004 সালের আগে ছিল 3 বছর, বর্তমানে 1 বছর। আর 12 ধারার মামলা যদি বলে যে কোন ধরনের চুক্তি, এটা লিখিত হইতে পারে, মৌখিক হইতে পারে, আর এটা নিবন্ধিত হওয়ার দরকার নাই। তবে যদি সেটা স্থাবর সম্পত্তির বিক্রয় রিলেটেড মামলা হয় তাহলে 21A ধারা অনুসারে অবশ্যই সেটা লিখিত, নিবন্ধিত এবং অবশিষ্ট চুক্তি মূল্য প্রদান করতে হবে। তো এখান থেকে প্রচুর উদাহরণ আসে, আহ আমরা মনে রাখবো। আশা করি এতদিন তো বুঝাইছি। সরাসরি চলে আসি 21 ধারা। 21 ধারায় অ্যাকচুয়ালি বলেছে যে কোন ক্ষেত্রে একটা চুক্তি বলবৎযোগ্য না। 12 ক্ষেত্রে কিন্তু বলবৎযোগ্য আপনার 4টা ক্ষেত্রে, আর 21 ধারায় বলবৎযোগ্য না হচ্ছে 8টা ক্ষেত্রে। তো এই 8টা ক্ষেত্র আসলে কি কি? প্রথমে যদি আমরা দেখি যে যে ক্ষেত্রে যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয়, যে চুক্তির কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয়, যদি সেটা দুষ্প্রাপ্য না, সেটা স্থাবর সম্পত্তিও না, এবং অর্থ দ্বারাই ক্ষতিপূরণ করা যায়, তাহলে কিন্তু সেটা কখনোই বলবৎ করবে না। এরপরে 2 নম্বরে বলছে যে চুক্তি সূক্ষ্ম এবং অসংখ্য বিবরণ, যদি কোনো চুক্তি অত্যন্ত সূক্ষ্ম এবং অসংখ্য বিবরণ থাকে, এটাও এই ধরনের চুক্তি আদালত কার্য সম্পাদনের আদেশ দিবে না। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতা নির্ভর করে বা ইচ্ছার উপর নির্ভর করে, ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছা হলে আহ সেই ক্ষেত্রে কিন্তু আপনার আহ কার্য সম্পাদনের মানে ওই চুক্তিটা কিন্তু বলবৎযোগ্য হবে না, যেরকম সিনেমায় অভিনয়, গান গাওয়া, এইগুলা আর কি। আর 3 নম্বরে যেটা আছে এটা প্রয়োজন নাই। আর চলে আসি পরেরটাই। এমনিতে 3 নম্বর, যে চুক্তির শর্তাবলী আদালত নির্ণয় করতে পারে না, মানে এই চুক্তিতে কি শর্ত আছে এটাই আসলে নিশ্চিত না। তো সেই ক্ষেত্রেও এটা কার্য সম্পাদনের আদেশ দিবে না। যে চুক্তি তার প্রকৃতির কারণে বাতিলযোগ্য, মনে রাখবেন দুইজনে অংশীদারিত্বের ব্যবসা করতে যাচ্ছিল, কোনো তারিখ নাই, একজন বলছে যে আমি আর করবো না, তারে বাধ্য করা যাবে না, কারণ এটা প্রকৃতির কারণে বাতিলযোগ্য। তারপরে ট্রাস্ট কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি, ট্রাস্টি একটা সম্পত্তি বিক্রি করতে পারে 5 বিঘা, কিন্তু সে বিক্রি করে দিয়েছে 7 বিঘা, বা একটা সম্পত্তির মূল্য 1 লাখ, সে বিক্রি করছে 20,000। এগুলো হলো ক্ষমতা বহির্ভূত চুক্তি, এগুলো বলবৎ করা যাবে না। বিশেষ উদ্দেশ্যে গঠিত কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ যদি ক্ষমতা বহির্ভূত চুক্তি করে, এটাও বলবৎ করা যাবে না। তাহলে ট্রাস্ট কর্তৃক ক্ষমতা বহির্ভূত, উদ্যোক্তা কর্তৃক ক্ষমতা বহির্ভূত বলবৎ করা যাবে না। যে চুক্তির কার্য সম্পাদন করতে হলে একটানা 3 বছরের বেশি সময় কাজ করতে হবে, এটাও কার্য সম্পাদন করা যাবে না। আর যখন উভয় পক্ষ ধরে নিছে যে বিষয়বস্তু আছে বা চুক্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই বলবৎ বিলুপ্ত হয়ে গেছে, এই চুক্তি, এই 8 প্রকার ক্ষেত্রে একটা চুক্তি বলবৎযোগ্য না। এবং 21 ধারায় আর একটা গ্রাউন্ড বলছে, সেটা হচ্ছে যদি আপনার আরবিট্রেশন ক্লজ থাকে। আরবিট্রেশন ক্লজ থাকলেও, অর্থাৎ সালিসির কথা যদি বলা থাকে যে চুক্তি নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সালিসির মাধ্যমে মীমাংসা করব, এটাও মীমাংসা করা, এটাও কিন্তু আপনার অ্যাকচুয়ালি বলবৎযোগ্য নয়। তো এই ছিল 21 ধারা। এখন আমরা যদি আহ এখানে প্রচুর উদাহরণ আছে, এগুলা পড়ে ফেলবেন। 21A একটু পড়ে ফেলি। 21A, 21A বলছে যে অনিবন্ধিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। অর্থাৎ এই ধারাটা এই ধারাটি সংশোধন করা হয়েছে 2004 সালে, সংশোধনের মাধ্যমে যুক্ত করে, কিন্তু এটা কার্যকর হয় আপনার
1/7/2005, 1/7/2005। এবং এই ধারার মূল বিষয়বস্তু হলো যে যদি মামলাটা করেন বিক্রয় চুক্তির, তাহলে বিক্রয় চুক্তিটা নিবন্ধিত হইতে হবে, লিখিত হইতে হবে, এবং এক্ষেত্রে ক্রেতা দখল নিছে কি নেয় নাই এটা ব্যাপার না, কিন্তু লিখিত, নিবন্ধিত এবং চুক্তি মূল্যের অবশিষ্ট জমা দিতে হবে, এবং এটা প্রযোজ্য হয়েছে 1/7/2005 থেকে। এই হলো আপনার 21A। বাট স্থাবর সম্পত্তির লিজ, বন্ধক, এগুলার ক্ষেত্রে কিন্তু আবার এটা 21A প্রযোজ্য না, মানে ওইগুলা নিবন্ধিত, লিখিত না হলেও সমস্যা নেই। তো এই ছিল। আমরা সরাসরি চলে আসি 13 ধারায়। 12, 21, 21 কত পড়লাম? 13 ধারায় আসেন, দেখেন যে দেখেন 13 ধারা হচ্ছে যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। যদি কোনো বিষয়, যে বিষয় নিয়ে চুক্তি করছেন সেটা যখন চুক্তি করা হয়েছে তখন ছিল, কিন্তু যখন কার্য সম্পাদন করবেন তখন নাই। একটা বাড়ি বিক্রয়ের চুক্তি হয়েছে, বাড়ি ছিল, কিন্তু যখন কার্য সম্পাদন করবে বাড়ি ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেছে। তাহলে এই এই ক্ষেত্রে চুক্তি আইনের 56 ধারা অনুসারে এটা সম্ভব না। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা অনুসারে ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে বা ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা যাবে, তাতে ক্রেতা মামলা করুক আর বিক্রেতা মামলা করুক। এখানে দেখেন, একটি বাড়ি 1 লক্ষ টাকায় ক্ষয়ের নিকট বিক্রয় করতে চুক্তি করে, পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়, তাহলে কি হবে? এখানে খকে, মানে যিনি ক্রেতা, তাকে ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে এটা। আবার যদি মামলা করত তাহলে করেও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা যেত। এখানে তো একটা দিক থেকে দেখাইছে, অন্য ও মামলা করতে পারতো আর। তো এখন আমরা এখানে একটা উদাহরণ 13 ধারাতে পড়ছি, যে একজন লোক বলছে যে চুক্তি করছে যে আমি এককালীন তোমাকে এত টাকা দিব, বিনিময়ে আমি যতদিন বাঁচবো প্রতি বছর তুমি এত টাকা করে দিবা। তো এই চুক্তির একদিন পরে সে মারা গেছে। এখন সে তো মারা গেছে, তারে তো আর প্রতি বছরে বছরে দেওয়া লাগলো না, কিন্তু সে যে এককালীন একটা টাকা দিতে চাইছিল এটা তার বৈধ প্রতিনিধিদের দিতে বাধ্য করা যাবে। আচ্ছা, এটাই হলো আপনার 13 ধারা। 13 ধারা হচ্ছে 56 ধারার একটা চুক্তি আইনে 56 ধারার একটা ব্যতিক্রম। আমরা চলে আসি চুক্তির আংশিক কার্য সম্পাদন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্পর্কে 14, 15, 16 এবং 17 ধারায় বলেছে। 14 ধারায় বলেছে যেখানে চুক্তির অসম্পাদিত অংশ সামান্য, ওই যে 98 বিঘা 2 বিঘা, অসম্পাদিত অংশ সামান্য হইলে ক্রেতা বিক্রেতা উভয় মামলা করতে পারে এবং সর্বদা ক্ষতিপূরণ দেবে বিক্রেতা। এটা হলো 14। আর চুক্তির অসম্পাদিত অংশ যদি উল্লেখযোগ্য অংশ হয়, ওই যে 40 বিঘা 60 বিঘা, 40 বিঘার মালিক 60 বিঘার মালিক না, 60 বিঘার মালিক না, বা 60 বিঘার মালিক 40 বিঘার মালিক না, সেই ক্ষেত্রে যদি ক্রেতা কিনতে না চায় তাহলে বাধ্য করা যাবে না। কিন্তু যদি ক্রেতা কিনতে চায় তাহলে ক্রেতাকে ওই পুরো দাম দিয়েই অসম্পাদিত অংশটুকু কিনতে হবে। এই 15 ধারায় কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই। আর 16 ধারা হলো চুক্তির স্বতন্ত্র অংশ বা সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন। এটা হলো যে একটা চুক্তির একাধিক অংশ এবং প্রতিটা অংশ একটা অংশ থেকে পৃথক, তাহলে একটা অংশের কার্য সম্পাদনের আদেশ দিতে না পারলেও আরেক অংশের কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। ওই যে মমতাজ গান গাইতে চাইছে, আবার গান গাবে না, দুইটা অংশ, এটা একটা। অথবা 2 ভাই জমি বিক্রি করছে, এক ভাই ছিল নাবালক, এক ভাই সাবালক, তাহলে নাবালকরে কিন্তু বিক্রয় করতে বাধ্য করা যাবে না, কিন্তু সাবালকরে বিক্রয় করতে বাধ্য করা যাবে। এটাই বলছে আপনার আহ চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। এবং 17 ধারায় বলেছে যে 14, 15, 16 এই 3টা ধারা ছাড়া আর কখনোই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের, আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না। তো এই হলো আপনার 17 পর্যন্ত। এবং 18 ধারাটা মনে রাখবেন যে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন ক্রেতার বিরুদ্ধে বিক্রেতার অধিকার, অর্থাৎ যে বিক্রেতা, ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার, সরি, ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার, অর্থাৎ একজন ব্যক্তি, সে একটা জমির মালিক না, কিন্তু সে বিক্রি করে দিছে। বিক্রি করার পরে, যখন সে বিক্রি করে দিছে, পরবর্তীতে সে ওই জমির মালিক হয়েছে, তাহলে পূর্বের যে অশুদ্ধ হস্তান্তর, এটা যে বর্তমান মালিক হয়েছে, এটা সিদ্ধ হয়ে গেল। এটারে প্রিন্সিপাল এস্টোফেল, এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে
18 ধারা আলোচনা করছে। সো আপনি মনে রাখবেন যে বিক্রেতার সত্য ত্রুটিপূর্ণ, পরবর্তীতে সে যদি কোনোভাবে সত্য অর্জন করে তাহলে ক্রেতা মামলা করে তাকে কার্য সম্পাদনে বাধ্য করতে পারে, 18 ধারা। আর 18 উল্টা হলো 25। আহ একজন বিক্রেতা প্রথমে একটা জমি একজনের দান করছে, পরে সেম জমি আর একজনের বিক্রি করছে। তো বিক্রি করার পর যখন সে জানতে পারলো, সে বলছে ভাই আপনার জমি আমি কিনবো না। তো বিক্রেতা মামলা করে দিয়েছে কেন কিনবা না। তখন সে বলতে পারে যে সেম জমি আগে আপনি দান করছেন, পরে আমার কাছে বিক্রি করছেন, সো আপনার সত্য ত্রুটিপূর্ণ, আপনার জমি আমি কিনবো না। সো যার সত্য ত্রুটিপূর্ণ সে ক্রেতারে কিনতে বাধ্য করতে পারবে না। কিন্তু যার সত্য ত্রুটিপূর্ণ সে যদি মালিক হয় তাহলে ক্রেতা তারে বিক্রি করতে বা কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে। ক্রেতা বাধ্য করতে পারবে, এটা হলো 18। আর বিক্রেতা সত্য যদি ত্রুটিপূর্ণ থাকে, ক্রেতারে কার্য সম্পাদনে বাধ্য করতে পারবেন, এটা হলো 25। তাহলে 18 উল্টা হচ্ছে 25। আর কার্য সম্পাদনের 12 ধারার বিকল্প হিসেবে 19 ধারায় ক্ষতিপূরণ চাওয়া যায়, বা 12 ধারার সাথে সাথে আপনার 19 ধারা চাওয়া যায়। তো এই ক্ষতিপূরণটা যদি আপনি শুধু 12 ধারায় মামলা করতেন, বাট আপনি আহ, শুধু 12 ধারায় মামলা করছেন কিন্তু আপনি 19 ধারায় ক্ষতিপূরণ চান নাই, 12 ধারা মামলা খারিজ হয়ে গেছে, আপনি পরবর্তীতে আর 19 ধারা মামলা করতে পারবেন না, এটা 29 ধারায় বারিত। এই কারণে যদি বলে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে রেস জুডিকাটা, এই বিধানটি কত ধারায় আছে? 29 ধারায়। 29 ধারায়। তাহলে 12 ধারা মামলা খারিজ হলে 19 ধারা করা যাবে না। আর এটা বলছে 29 ধারায়। তবে 12 ধারা মামলা খারিজ হইলে ক্ষতিপূরণের জন্য 19 ধারায় তো চাওয়া যাবে না, কিন্তু যে বায়না অর্থটা দিল, আর্নেস্ট মানি বা বায়না অর্থ আদায়ের মামলা কিন্তু 19 ধারায় করা যাবে, এটাও বলছে 19। 20 ধারাটা আমি আপনাদের এখানে পড়ি নাই, বাট একটু বলে দিই। লিকুইডেশন অফ ড্যামেজ ইজ নট এ বার টু স্পেসিফিক পারফরমেন্স। অর্থাৎ যদি কোনো চুক্তিতে এরকম শর্ত থাকে যে যে চুক্তির শর্ত ভঙ্গ করবে সে আর একজনের ক্ষতিপূরণ দিবে, এবং ঠিকই শর্ত ভঙ্গ করলো এবং সে বললো যেহেতু আমাদের শর্তে আছে ক্ষতিপূরণ, আমি ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি, তুমি ক্ষতিপূরণ নাও। কিন্তু অপর পক্ষ যদি ক্ষতিপূরণ না নেয় তাহলে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। অর্থাৎ চুক্তিতে যদি ক্ষতিপূরণ প্রদানের শর্ত থাকেও এবং চুক্তি যদি শর্ত ভঙ্গ করে, তাহলে অপরপক্ষ এই ক্ষতিপূরণ না নিয়ে বরং যে চুক্তি ভঙ্গ করছে তাকে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। এখন বলেন যদি স্যার তাহলে আরবিট্রেশন ক্লোজ, আর এটা কি? আরবিট্রেশন ক্লোজ থাকলে বাধ্য করা যাবে না, কিন্তু ক্ষতিপূরণ প্রদানের শর্ত থাকলে বাধ্য করা যাবে। 20, 21 কত আমরা পড়ছি। আমরা চলে আসি আপনার 22 ধারায়। সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে 22 ধারায় বলা হয়েছে যে কার্য সম্পাদনের ডিক্রি এটা দিবে কি দিবে না এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এটা আপনার, তবে আদালত তার আপনার বিচার বিভাগীয় নীতি দ্বারা নিয়ন্ত্রিত হবে, আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য। এবং 22 ধারায় বলছে যে দুইটা ক্ষেত্রে ডিক্রি দিবে না, অর্থাৎ বাদী তার মামলা দুইটা ক্ষেত্রে 100% প্রমাণ করছে, বাট দুইটা ক্ষেত্রে ডিক্রি না দিয়ে তাকে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ বা সোলাটিয়াম দিবে। আর একটা ক্ষেত্রে হলো দিবে। দুইটা ক্ষেত্রে হলো কি কি? একটা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ, বাদী মামলা করছে কিন্তু বাদীরই একটা অন্যায় সুবিধা আছে বিবাদীর উপর, যদিও এই জায়গায় বাদীর কোনো প্রতারণা নাই। ওই যে জমি বিক্রি করতে চাইছে, বলে নাই যে এই জমি বন্যার পানিতে প্রতি বছর তলায় যায়, আবার এটাও বলে নাই যে তলায় না, ভালো মন্দ কিছুই বলে নাই। তাহলে বাদীর একটা অন্যায় সুবিধা আছে, এটা বলে আনফেয়ার অ্যাডভান্টেজ। আর হার্ডশিপ, যে এই চুক্তি সম্পাদন না করলে বাদীর তেমন ক্ষতি হবে না, কিন্তু যদি আহ সম্পাদন বিবাদীর করতে হয় তাহলে তার অনেক বেশি ক্ষতি হবে। আহ এটা হলো হার্ডশিপ। ওই যে বিধবা মহিলা বিচারিক আদালতে হারছে, আপিল আদালতে হারছে, তারপর আপিল বিভাগে গিয়ে বলছে যে অনার, আমার যদি এবারে বিক্রি করা লাগে আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। এটা হলো হার্ডশিপ। তো এই দুইটা ক্ষেত্রে বাদীরে কার্য সম্পাদনের ডিগ্রি না দিয়ে তারে বলবে, বিবাদীরে বলবে যে তুমি তাকে একটা সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিয়ে দাও। তো সোলাটিয়াম তাহলে দিতে পারে দুইটা ক্ষেত্রে। আর আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ বা হার্ডশিপ না থাকলে তো কার্য সম্পাদনে বাধ্য করবে এই ভাষায়। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 22 ধারা, তো মোটামুটি এটাই। আর কার্য যাদের পক্ষে কার্য সম্পাদনের ডিগ্রি দেওয়া যাবে, দেখেন একটা চুক্তি বলবৎযোগ্য 4টা ক্ষেত্রে, 12 বলবৎযোগ্য নয় 8টা ক্ষেত্রে। চুক্তির কথা বললে 12, 21। আদালত দিবে কি দিবে না এটা হলো 22, দুইটা ক্ষেত্রে দিবে না, একটা ক্ষেত্রে দিবে। আর কাদের পক্ষে দিবে 23 ধারায় 8 শ্রেণীর ব্যক্তির পক্ষে। আর কাদের পক্ষে দিবে না বা
প্রতিকার কোথায় ব্যক্তিগত প্রতিবন্ধকতা, এটা হলো 24। কাদের পক্ষে দিবে 8 শ্রেণীর ব্যক্তি। 8 শ্রেণীর ব্যক্তি মনে রাখবেন যে চুক্তির যে কোনো পক্ষ বা পক্ষের প্রতিনিধি এরকম আর কি। তাহলে কাদের পক্ষে দিবে 8 শ্রেণীর ব্যক্তি, কাদের পক্ষে দিবে না 4 শ্রেণীর ব্যক্তি। তো 8 শ্রেণী আমার এখানে বিস্তারিত পড়ার প্রয়োজন নাই, জাস্ট এই প্রশ্নটা দেখেন, দ্য স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট মে বি obtained by any party দেয়ার, এটা আছে তো 23-এর এতে। আর প্রতিকার পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা এটা আছে 24 ধারায়, যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, এটা একটা। ওই যে জমি কিনতে আসছে একজনের নামে, পরে নিজের নামে কিনছে। যে চুক্তি নিজের অংশ ঠিকঠাক ভাবে পালন করে না, এটা একটা। যে ইতিমধ্যে তার প্রতিকার বেছে নিছে, যেরকম আপনি যদি 19 ধারায় ক্ষতিপূরণ বেছে নেন তাহলে 12 করতে পারবেন না, এটা বলছে 24 গ। আর 12 করে হেরে গেছেন, 19 করতে পারবেন না, এটা হলো 29। আবার বলি, 12 করে খারিজ হয়ে গেছে, ক্ষতিপূরণ চাইতে পারবেন না, 29। 19-এর মামলা করে ক্ষতিপূরণ বেছে নিয়েছেন, তাহলে 12 করে প্রতিকার পাবেন না, এটা হলো 24-এর গ। আচ্ছা, এবং সবশেষে যেটা বলছে যে চুক্তির আগেই অবগত ছিল যে উহার বিষয়বস্তু বন্দোবস্ত হয়ে গেছে, যদিও তা মূল্যবান প্রতিদান ভিত্তিক নয়। এটার অর্থ হলো একজন লোক ওই 25-এর মতো, যে আগেই ওই জমি দান করছে, পরে আর একজনের সাথে চুক্তি করছে, তো এই ক্ষেত্রে কিন্তু এটা কার্য সম্পাদনের আদেশ দিবে না। 24-এর সব শেষেরটা 25 কিন্তু একই। তো এই হলো 23 আর 24। আর কাদেরকে বাধ্য করবে, 5 শ্রেণীর ব্যক্তিকে বাধ্য করবে কার্য সম্পাদনে, এটা হলো 27। এবং কাদেরকে বাধ্য করবে না, এটা হলো 28, 3 শ্রেণীর। কাদেরকে বাধ্য করবে, এটা হলো 27, 5 শ্রেণী। কাদেরকে বাধ্য করবে না, 28, 3 শ্রেণী। তো 27-এর 5 শ্রেণীর আপনি ওই চুক্তির পক্ষরে বাধ্য করতে পারবে। 28-এর 3 শ্রেণী যেটা মনে রাখবেন সেটা হলো ওই যে আপনার প্রতিদান যদি মারাত্মক ভাবে অপর্যাপ্ত হয়, তারপরে মিথ্যা বর্ণনা, প্রতারণা, ভুল বিবরণ, এইগুলা যদি থাকে তাহলে বিবাদীরে বাধ্য করবে না। তাহলে কাদেরকে বাধ্য করবে, 8 শ্রেণী, 23। কাদের পক্ষে, সরি, কাদের পক্ষে দিবে 23 ধারায় 8 শ্রেণী, কাদের পক্ষে দিবে না 24 ধারায় 4 শ্রেণী। কাদেরকে বাধ্য করবে 27, 5 শ্রেণী। কাদেরকে বাধ্য করবে না 28, 3 শ্রেণী। তো এর মধ্যে 27 কত বলছে, ইজারার আংশিক কার্য সম্পাদন। দেখেন, ইজারা চুক্তির আংশিক কার্য সম্পাদনের ক্ষেত্রে ওই চুক্তিটা লিখিত হইতে হবে, স্বাক্ষরিত হইতে হবে, কিন্তু নিবন্ধিত না হলেও চলবে। 27 ক। যদি আপনাকে বলে যে ইজারা চুক্তির আংশিক কার্য সম্পাদন কত ধারায় আছে, 27 ক। এটা এই যে দেখেন, লিখিত হইতে হবে আর স্বাক্ষরিত হতে হবে, নিবন্ধিত হতেও পারে নাও পারে, নট ম্যান্ডেটরি। এবং এই ইজারা চুক্তিটা নিবন্ধিত না হলেও চলবে আংশিক কার্য সম্পাদন 1930 সালের 1 এপ্রিলের পর। যে সকল ইজারা চুক্তি হয়েছে 1930 সালের 1 এপ্রিলের পর, সেই সকল ক্ষেত্রেই 27 ক প্রযোজ্য। আর 28 তো আমি বললামই, 29 তো অলরেডি আমাদের পড়া আছে। তো এই ছিল কার্য সম্পাদনের অধ্যায়। তো এরপরে আমরা একটু চলে আসব আপনার চুক্তি রদে আসি। দেখেন, চুক্তি রদ, চুক্তি রদ আছে 35 থেকে 38। যদি কোনো চুক্তি লিখিত এবং বাতিলযোগ্য হয় তাহলে 35 ধারায় চুক্তি রদের মামলা করতে পারে, প্রেসিশন অফ কন্ট্রাক্ট। এবং এই চুক্তি রদের মামলা লিখিত চুক্তি এবং বাতিলযোগ্যর ক্ষেত্রেই করা যায়। বাতিলযোগ্য বলেন কি, যদি বলেন স্যার বাতিলযোগ্য চুক্তি কি, বাতিলযোগ্য চুক্তি মানে হলো যে চুক্তিতে ভুল বর্ণনা থাকে, প্রতারণা থাকে, মিথ্যা বিবরণ থাকে, সেটাই হলো বাতিলযোগ্য চুক্তি। আচ্ছা, তো চুক্তি রদের মামলা আর তামাদি মেয়াদ হচ্ছে আপনার, আচ্ছা, চুক্তি রদের মামলা যে কেউ করতে পারে, চুক্তির পক্ষ তো পারেই, চুক্তি দ্বারা যদি অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় সেও পারে। চুক্তি রদের মামলা তামাদি মেয়াদ 1 বছর, তামাদি আইনের 114 অনুচ্ছেদ অনুসারে। আর কোর্ট ফি তো অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রোধে মামলা করা যায় না, খেয়াল রাখতে হবে। যদি শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রোধে মামলা করা যায় না। 36, কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রদ চাওয়া যায়, এটা হলো 37। কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রদ চাওয়া যায় 37। আর চুক্তি রদের মামলায় ক্ষতিপূরণ সম্পর্কে বলছে 38-এ। যাকে চুক্তি রদের ডিক্রি দিল, অর্থাৎ বাদী ক্ষতিপূরণ দিবে বিবাদীকে, বিশেষ পরিস্থিতিতে, নট অলওয়েজ। সো 19-এর যে ক্ষতিপূরণটা এটা বিবাদী দিচ্ছে বাদীকে, বাট 38 এবং 41 অর্থাৎ চুক্তি রদের ক্ষেত্রে, দলিল বাতিলের ক্ষেত্রে যে ক্ষতিপূরণটা, এটা সর্বদাই যারে ডিক্রি দিছে বাদী দিবে বিবাদীকে। তাহলে চুক্তি রদ 35, ভুলের কারণে চুক্তি রোধে মামলা করা যায় না 36।
কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তিরোধ চাওয়া যায় 37, চুক্তিরোধের মামলায় ক্ষতিপূরণ 38। আমরা চলে আসি দলিল সংশোধন। তো চুক্তিরোধের ক্ষেত্রে যে হিন্দু বিধবার উদাহরণটা মনে রাখবেন, তারপরে মাঠের উপর দিয়ে চলাচলের অধিকার আছে, এই উদাহরণগুলো মনে রাখবেন। চলে আসি দলিল সংশোধন। দলিল সংশোধন আছে আপনার 31 থেকে 34। যদি কোনো দলিলে ভুল থাকে, এখন এই ভুলটা প্রতারণার কারণেও হতে পারে, পারস্পরিকও হতে পারে। তো ভুল যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই দলিল সংশোধনে মামলা করতে হবে। দলিল সংশোধন বলতে চুক্তি সংশোধন, দলিল সংশোধন একই। চুক্তি সংশোধন, দলিল সংশোধন একই। অবশ্যই এটা লিখিত হতে হবে। এবং দলিল সংশোধনের মামলা শুধুমাত্র দলিলের পক্ষরাই করতে পারে, অন্য কেউ পারে না। যারা পক্ষ তারাই পারবে। চুক্তিরোধের মামলা যে কেউ পারে, দলিল বাতিলের মামলা যে কেউ পারে যার স্বার্থ আছে, কিন্তু দলিল সংশোধনের মামলা শুধু পক্ষই। আর দলিল সংশোধনের মামলায় দেখাইতে হবে প্রতারণার কারণে ভুল ছিল বা পারস্পরিক ভুল ছিল। তামাদি মেয়াদ 3 বছর। তামাদি আইনের 95 এবং 96 অনুচ্ছেদ, 95-তে বলছে প্রতারণা, 96-তে বলছে ভুল, প্রতারণা আর ভুল। আর দলিল সংশোধন দিবে কি দিবে না এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। দলিল সংশোধনের মামলায় সরল বিশ্বাসে যদি তৃতীয় পক্ষের কোনো অধিকার ক্ষুণ্ণ করবে না। দলিল সংশোধনের মামলায় সরল বিশ্বাসে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার দলিল সংশোধনের মামলায় ক্ষুণ্ণ করবে না। ওই যে একজন লোক নিরক্ষর ব্যক্তির কাছ থেকে 1 খণ্ড জমি কিনছে, কিন্তু সে ইচ্ছা করে আরো এক্সট্রা 2 খণ্ড, মোট 3 খণ্ড লিখছে। 1 খণ্ড দিছে তার শ্যালকরে, 1 খণ্ড বিক্রি করছে। তো যার কাছে বিক্রি করছে তারটা দলিল সংশোধনের মাধ্যমে ফেরত আনা যাবে না। তৃতীয় পক্ষ যদি সরল বিশ্বাসে করে থাকে তাহলে এটা করা যাবে না। 32 ধারায় বলছে দলিল সংশোধনের মামলার ক্ষেত্রে অভিপ্রায়, পক্ষগণের অভিপ্রায় হতে হবে আপনার সুবিবেচনামূলক, আস্থা এবং সুবিবেচনা, ন্যায়সঙ্গত এবং সুবিবেচনামূলক। অভিপ্রায় যদি ন্যায়সঙ্গত এবং সুবিবেচনামূলক না হয় তাহলে দলিল সংশোধনের আদেশ দিবে না। এবং দলিল সংশোধনের মামলার ক্ষেত্রে দলিল সংশোধনের যে নীতি এটা বলছে 33 ধারায় বলছে যে শুধুমাত্র ভাষা মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, দেখবে যে পক্ষগণের প্রকৃত উদ্দেশ্য কি ছিল। আর 34 ধারায় বলছে যে দলিল সংশোধনের যে বিষয়টি এটা আদালতের মাধ্যমে কার্যকর করা যেতে পারে, এটা বলছে 34। তাহলে দলিল সংশোধন 31, দলিল সংশোধনের ক্ষেত্রে পক্ষগণের অভিপ্রায় 32, আর দলিল সংশোধনের নীতি 33, দলিল সংশোধনের বিষয়টি আদালতের মাধ্যমে কার্যকর করা যেতে পারে 34। আমরা চলে আসি দলিল বাতিলে। দলিল বাতিলের যে অধ্যায়টা এটা হলো আপনার 39 থেকে 41, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। এটা আসলে বাতিল এবং বাতিলযোগ্য। দেখেন, বাতিলযোগ্য চুক্তির ক্ষেত্রে তো চুক্তিরোধ চাওয়াই যায়, কিন্তু বাতিল বা বাতিলযোগ্য দলিলের ক্ষেত্রে দলিল বাতিলও চাওয়া যায়। দলিল বাতিল, চুক্তি বাতিল একই। তো আপনার বিরুদ্ধে যদি কেউ একটা বাতিল তৈরি করে বা বাতিলযোগ্য দলিল তৈরি করে তাহলে আপনি দলিল বাতিলের মামলা করতে পারেন। এবং আপনাকে দলিল বাতিলের মামলা কখন করবেন? ওই জাল দলিলটার আপনি একটা পক্ষ হবেন, পক্ষ হন বা না হন ওই জাল দলিলটি নিবন্ধিত হতে হবে। অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি কেউ জাল দলিল তৈরি করে, আপনি যদি ওই জাল দলিলে আপনাকে একটা পক্ষ দেখানো হয়েছে, দাতা দেখানো হয়েছে, তাহলে আপনি দলিল বাতিলের মামলা করবেন। আর পক্ষ দেখানো হয়েছে আপনার পিতারে আর আরেকজন ব্যক্তিকে, আপনি পক্ষ না, কিন্তু ওই দলিল দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত, তাহলে শুধু ঘোষণামূলক মামলা করলেই হবে, সেক্ষেত্রে দলিল বাতিলের দরকার নাই। তাহলে দলিল বাতিলের ক্ষেত্রে পক্ষ থাকতে হবে, পক্ষ থাকলে দলিল বাতিল, পক্ষ না থাকলে ঘোষণামূলক। তবে দলিল বাতিলের ক্ষেত্রে পক্ষ না হলেও দলিল বাতিল হতে পারে যদি ওইটা নিবন্ধিত হয়, জাল দলিলটা যদি নিবন্ধিত হয়। তো এই হলো কথা। আর যদি পক্ষও না আবার নিবন্ধিতও না, সেক্ষেত্রে জাল এবং অবৈধ মর্মে ঘোষণামূলক মামলা করলেই হবে। এবং দলিল বাতিলের মামলায় আদালত আসলে কি কি আদেশ দিতে পারে, এটা ওই বাতিল বা বাতিলযোগ্য হিসেবে ঘোষণা দিতে পারে, দলিলটি অর্পণের নির্দেশ দিতে পারে, আর দলিলটি বাতিল করতে পারে। দলিল বাতিলের মামলা কি করতে পারে? দলিল বাতিল মামলা যে ক্ষতিগ্রস্ত সবাই পারে। চুক্তিরোধের মামলাও যেরকম সবাই পারে, দলিল বাতিলের মামলাও সবাই পারে। দলিল বাতিলের মামলার তামাদি মেয়াদ 39 ধারায় হচ্ছে, 39 ধারায় 91 অনুচ্ছেদ অনুসারে 3 বছর। আর অবৈধ এবং জাল মর্মে ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ 92-93 অনুচ্ছেদ অনুসারে 3 বছর। একটু মনে রাখবেন, শুধু ঘোষণা 120 অনুচ্ছেদ অনুসারে 6 বছর। আর যদি অবৈধ জাল মর্মে ঘোষণা বলে তাহলে 92-93 অনুচ্ছেদ অনুসারে 3 বছর। শুধু ঘোষণা হলে 6, 120, আর অবৈধ জাল মর্মে ঘোষণা হলে 92-93-তে 3 বছর।
এবং দলিল বাতিলের মামলা কোর্ট ফি হচ্ছে অ্যাড কোর্ট ফি। আর এই দলিল বাতিলের মামলায় ওই ডিক্রির কপি রেজিস্ট্রেশন অফিসে গিয়ে এবং সেখানকার যে জাল দলিলের তথ্যগুলি মুছে ফেলা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের মামলার কপি রেজিস্ট্রি অফিসে যায়, দলিল বাতিল। তো দলিলের আংশিক বাতিল আছে 40 ধারা। যদি কোনো দলিলে একাধিক অংশ থাকে, এক অংশ বাতিল করলে অন্য অংশ বহাল থাকবে। আর দলিল বাতিলের মামলায় ক্ষতিপূরণ আছে 41 ধারায়। যার দলিল বাতিল করলো সে ক্ষতিপূরণ দিবে আরেকজনকে। এই হচ্ছে আপনার দলিল বাতিল। আমরা চলে আসি ঘোষণামূলক মামলা। ঘোষণামূলক মামলা বা ডিক্লারেটরি সুট। ঘোষণামূলক মামলা হলো কোনো সম্পত্তিতে আপনার সত্ত্বের অধিকার আছে বা পদের অধিকার আছে। সত্ত্বের অধিকার আছে, পদের অধিকার আছে, এবং এই সত্ত্বের অধিকার বা পদের অধিকার যে কেউ অস্বীকার করে বা অস্বীকার করার উদ্যোগ নেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ঘোষণামূলক মামলা করতে হবে। এবং একটা কথা মনে রাখতে হবে, দুইটা অধিকার, একটা হলো লিগাল ক্যারেক্টার থাকতে হবে, আর পার্সন এন্টাইটেল টু প্রপার্টি। ঘোষণা ইতিবাচক হতে পারে, ঘোষণা নেতিবাচক হতে পারে। আর ঘোষণামূলক মামলা করতে হলে অবশ্যই আপনাকে সত্ত্বের অধিকারী হতে হবে বা পদের অধিকারী হতে হবে। আচ্ছা, 40-41 কি হয়েছে বলেন? চুপ। হ্যালো। জুনাইরা, জি স্যার, 40-41 কি লিখলেন? 40-41 বলেন নাই। 40-41 বলেন নাই। 40-41 বলছি, আপনি শুনেন নাই। ও, সরি। 40-এ বলছে আংশিক বাতিল, আংশিক বাতিল করলে বাকি অংশ বহাল থাকবে। আর 41-এ তো যিনি, যার দলিল বাতিল করলো তিনি ক্ষতিপূরণ দিবে আর একজনকে। বলছি, হয়তো আপনি শুনেন নাই। দেখেন, তো ঘোষণামূলক মামলায় আপনাকে সত্ত্বের অধিকার বা পদের অধিকার থাকতে হবে এবং পরবর্তীতে সেটা অস্বীকার করতে হবে। এবং এক্ষেত্রে যদি আপনার আনুষঙ্গিক প্রতিকার বা ফার্দার রিলিফ থাকে, অবশ্যই সেটা চাইতে হবে। এটা বাধ্যতামূলক। যদি না চান, আপনারা তেমন ঘোষণা দিবে না। আপনারা সাথে সাথে মামলা খারিজ করবে না, বাট আপনি কিন্তু ঘোষণা পাবেন না। তো সেই ক্ষেত্রে যদি আপনার প্রতিকার হলো দুইটা, হয় আপনি আর্জি সংশোধনের আবেদন করবেন, আর নয় ওই মামলাটা প্রত্যাহার চেয়ে আবার দায়েরের অনুমতি চাইবেন। তো এই হলো কথা। ঘোষণামূলক মামলা শুধু কোর্ট ফি নির্ধারণ হবে 300 টাকা। তবে একাধিক ঘোষণা চাইলে ততগুলো 300। তবে ঘোষণামূলক মামলার সাথে যদি আপনি আনুষঙ্গিক প্রতিকার চান, তাহলে কিন্তু অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। শুধু ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ 6 বছর। যদি আপনি আনুষঙ্গিক প্রতিকার চান, তাহলে সেই আনুষঙ্গিক প্রতিকারের মতো করেই তামাদি মেয়াদ হবে এটা। আর ঘোষণামূলক মামলার ইফেক্ট অফ ডিক্লারেশন, ঘোষণামূলক মামলার ফলাফল আলোচনা করছে 43 ধারায়। ঘোষণামূলক মামলার রায় বা ডিক্রি, এটা শুধু মামলার পক্ষের উপরই বাধ্যকর। এটা হলো জাজমেন্ট ইন রেম টাইপের, জাজমেন্ট ইন পার্সোনাম, শুধুমাত্র মামলা পক্ষের উপরই বাধ্যকর। আর ঘোষণামূলক মামলায় জারি মামলা করার প্রয়োজন হয় না। এই হলো আপনার 42 আর 43। আমরা চলে আসি 44 ধারায় রিসিভার। সুনির্দিষ্ট প্রতিকার যতগুলো আছে, শুধুমাত্র এই রিসিভার নিয়েই কোনো মূল মামলা করা যায় না। রিসিভারের নিয়োগ চাইতে হয় আপনার কোনো মামলা চলমান থাকা অবস্থায়। রিসিভারের সংজ্ঞা দিছে 44 ধারায়। সংজ্ঞা তো না, বলছে যে মামলা চলমান থাকা অবস্থায় রিসিভার নিয়োগ করতে পারে। বাট রিসিভারের নিয়োগ, কর্তব্য, দায়িত্ব, অপসারণ এগুলো আছে 40 আদেশে। দেওয়ানি কার্যবিধির 40 আদেশে। 1 বিধিতে আছে নিয়োগ, 2 বিধিতে আছে পারিশ্রমিক, 3 বিধিতে আছে দায়িত্ব কর্তব্য, 4 বিধিতে আছে অপসারণ, 5 বিধিতে আছে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে কালেক্টর রিসিভার হিসেবে দায়িত্ব পালন করবে। এই হলো আপনার রিসিভার। এবং যদি বলেন স্যার রিসিভার কে, যখন আদালতের দায়িত্ব আদালত কাউকে দিয়ে করাচ্ছে, তখন তাকে বলে কমিশন। আর পক্ষগণের কাজ যদি কাউকে দিয়ে করায়, তাকে বলে রিসিভার। তো এই ছিল রিসিভার। আমরা চলে আসি প্রিভেন্টিভ রিলিফ, নিরোধক প্রতিকার। এটা তো স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞা 52 ধারায় বলছে। তো নিষেধাজ্ঞার অ্যাকচুয়ালি সংজ্ঞা দিছে 53 ধারায়। 53 ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাও দিছে, স্থায়ী নিষেধাজ্ঞারও সংজ্ঞা দিছে। তো 53 ধারার যে অস্থায়ী নিষেধাজ্ঞা, মামলা চলাকালীন সময় যদি ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে এবং আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত বহাল থাকে। আর অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা 53 ধারায় দিলেও এটা মঞ্জুর করা হয় আপনার আহ দেওয়ানি কার্যবিধির 39 আদেশ দ্বারা। অপরদিকে স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা হয় আর্জির মাধ্যমে, দেওয়া হয় ডিক্রির মাধ্যমে। এটার সংজ্ঞা প্লাস মঞ্জুর, সংজ্ঞা আছে 53-তে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে মঞ্জুর আছে 54 ধারায়। এবং এই 54 ধারাটা কিন্তু যদি স্থায়ী নিষেধাজ্ঞার যে মামলা করে, এই মামলাটাই করে আপনার 54 ধারায়। তো 54 ধারায় আসলে কি আছে দেখেন। 12 ধারায় যা যা আছে, 54 ধারার প্রথম 4টা হুবহু এক।
অর্থাৎ যদি আপনার কোনো ক্ষতির আশঙ্কা থাকে, অর্থাৎ আপনার ক্ষতি হইছে প্লাস আরো সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনার স্থায়ী নিষেধাজ্ঞা। আর যে ক্ষেত্রে ক্ষতি অলরেডি যা হওয়ার হয়ে গেছে, তখন সেটারে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। দুইটা বিষয়, আপনার ক্ষতি অলরেডি হয়েছে এবং সামনে আরো হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হবে 54 ধারায়। আর যখন আপনার ক্ষতি অলরেডি হয়ে গেছে, সামনে আর হওয়ার সম্ভাবনা নাই, তাহলে সেই ক্ষেত্রে হলো 55 ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আর স্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু এরকম হতে পারে যে ক্ষতি এখনো হয় নাই, যাতে একেবারেই না হয়, সেক্ষেত্রে আপনার স্থায়ী নিষেধাজ্ঞা। এখন আম, এখানে 54 ধারায় 5টা গ্রাউন্ড আছে, দেখেন, যে ক্ষেত্রে বিবাদী বাদীর সম্পত্তির ট্রাস্টি হয়, ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না, ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আর মকদ্দমার বহুত্ব নিবারণের জন্য। অর্থাৎ যেখানে 12 ধারার কার্য সম্পাদন চাওয়া যায়, 54 ধারায় সেখানে স্থায়ী নিষেধাজ্ঞাও চাওয়া যায়। এখন এই স্থায়ী নিষেধাজ্ঞার মামলায় আপনাকে একচেটিয়া দখল দেখাইতে হবে, মালিক হন বা না হন, আপনাকে দখল দেখাইতে হবে এবং দেখাইতে হবে আপনাকে হুমকি দেওয়া হয়েছে। ঘটনা এখনো ঘটে নাই, হুমকি দেওয়া হয়েছে। তো তামাদি মেয়াদ 6 বছর, তামাদি আইনের 120 অনুচ্ছেদ। তামাদি মেয়াদ 6 বছর, তামাদি আইনের 120 অনুচ্ছেদ। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, যেখানে কোনো ঘটনা ঘটে গেছে সেটারে পূর্বের অবস্থায় ফিরিয়ে জন্য ম্যান্ডেটরি ইনজাংশন। ম্যান্ডেটরি ইনজাংশন 55 ধারা, এটা একটা আদেশাত্মক নিষেধাজ্ঞা, এটারও তামাদি মেয়াদ 6 বছর, 120 অনুচ্ছেদ। এবং কোর্ট ফিস, স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রেও যা, অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞার ক্ষেত্রেও অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, মনে রাখেন। আর হোয়েন ইনজাংশন ক্যান নট বি গ্রান্টেড, মানে ইনজাংশন কখন মঞ্জুর করবে না 11 ধারায়, বা হোয়েন ইনজাংশন হোয়েন রিফিউজড 56 ধারায়, 56 ধারায় 11টা ক্ষেত্রে। 56 ধারায় 11টা ক্ষেত্রে নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করবে না। তো এর মধ্যে বলা আছে যে আদালতের কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না, তবে বহুত্ব নিবারণের ক্ষেত্রে হলে করবে, যেরকম রেস সাবজুডিস। তারপরে অধীনস্থ আদালত ছাড়া অন্য কোনো উপরস্থ কোনো আদালতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। কোনো ব্যক্তি যাতে আইন প্রণয়নকারী সংস্থার কাছে না যেতে পারে এই মর্মে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। সরকারের কোনো উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। ফৌজদারি কার্যধারা স্থগিতের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আর যে ক্ষেত্রে এটা 56 যে ক্ষেত্রে কার্য সম্পাদন করা যায় না, সেখানে নিষেধাজ্ঞাও দেওয়া যাবে না, তবে এটার একটা ব্যতিক্রম আছে, 57 ধারা। 56 এর ব্যতিক্রম 57। উৎপাত যদি স্পষ্ট না হয়, নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। ক্রমাগত লঙ্ঘন রোধ করার জন্য বাদীর মৌন সম্মতি আছে, এটা হওয়াটা ইম্পর্টেন্ট। ট্রাস্ট ভঙ্গের মামলার ক্ষেত্রে যদি অন্য কোনো প্রতিকার থাকে তবুও নিষেধাজ্ঞা চাওয়া যায়, কিন্তু ট্রাস্ট ভঙ্গ ছাড়া অন্য কোনো মামলার ক্ষেত্রে যদি অন্য প্রতিকার থাকে তাহলে নিষেধাজ্ঞা চাওয়া যাবে না, আর যে ক্ষেত্রে বাদীর সব ব্যক্তিগত স্বার্থ থাকে না। তো এই 11টা মোটামুটি মনে রাখেন। এবং সর্বশেষ যে ধারা, সেটা হচ্ছে চুক্তির নেতিবাচক অংশ পালনের নিষেধাজ্ঞা। এটা অ্যাকচুয়ালি 56 একটা এক্সেপশন, ব্যতিক্রম। এই ক্ষেত্রে চুক্তির দুইটা অংশ থাকে, একটা হলো হ্যাঁ সূচক, একটা না সূচক। আদালত হ্যাঁ সূচক অংশ পালনের জন্য নিষেধাজ্ঞা দিতে না পারলেও না সূচক অংশ পালনের জন্য নিষেধাজ্ঞা দিতে পারে। ওই যে মুমতাজ বলল যে আমি আগামী এতদিন গান বাংলায় গান গাইবো এবং এই সময় অন্য কোনো চ্যানেলে গান গাইবো না। এখন যদি সে কিছুদিন গাওয়ার পরে যদি বলে যে আমি আর গাইবো না, তাহলে ওই চ্যানেল কর্তৃপক্ষ তারা মামলা করে গান গাওয়াইতে বাধ্য করতে পারবে না, যেহেতু এটা তার ব্যক্তিগত যোগ্যতা নির্ভর। তবে সে যাতে অন্য কোথাও গান না গায়, অর্থাৎ চুক্তির নেগেটিভ অংশটুকু পালনের জন্য নিষেধাজ্ঞা চাইতে পারে। তাহলে 56 একটা ব্যতিক্রম হচ্ছে আপনার 57 ধারা। এবং 56 ধারার দুইটা পয়েন্ট বিবিআই, একটা হলো ওই যে 56 ব্যতিক্রম 57 ধারা সেইটা, আর একটা হচ্ছে যে ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে অন্য কোনো প্রতিকার থাকলেও কিন্তু নিষেধাজ্ঞা চাওয়া যাবে। এই ছিল আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার এক নজরে। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন।